আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ, পোপ লিও। এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে ইউর কালাস। তারপর জানিয়ে দিব ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি ফিদান। আরও জানিয়ে দিব দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ। এবং সর্বশেষ শিরোনাম, এবার বিক্ষোভেও তাল ফিলিপাইন। দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ 14 লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার 30 নভেম্বর এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার সফর শুরু করেন তিনি। সফরকালে গত 3 দিন তুরস্কে কাটান তিনি। এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পোপ। ফিলিস্তিনি ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, আমরা সবাই জানি যে এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মেনে নিচ্ছে না, কিন্তু আমরা এটাকে একমাত্র সমাধান হিসেবে দেখছি। তিনি আরও বলেন, আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে মধ্যস্থতার ভূমিকা রাখতে চাই, যাতে সবার জন্য ন্যায্য সমাধানের দিকে এগোনো যায়। ইসরায়েলের বেশিরভাগ রাজনৈতিক নেতাই, বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছেন। সংবাদ সম্মেলনে পোপ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়াপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন ও ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি। উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। তুরস্ক সফরকালে পোপ সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। ধর্মের নামে এসব সহিংসতার নিন্দা জানান তিনি। ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবে তুরস্কের প্রশংসা করে পোপ বলেন, ভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশ্বের সর্বত্রই আমরা এই ধর্মের উদাহরণ দেখতে চাই। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে ইউর কালাস। ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সামনের সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কিয়েভের আলোচকদের সাথে বৈঠকের পর মস্কো যাচ্ছেন। কালাস ইউর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বলেন, এটি কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে। আমরা গতকাল শুনেছি আমেরিকায় আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ হয়েছে। আমরা এখনও ফলাফল জানি না, তবে আজ আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলব। ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি ফিদান। গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ইসরায়েল প্রধান নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। স্থানীয় সময় রবিবার 30 নভেম্বর তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তায় তুরস্ক এবং ইরানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন বলে তারা। ফিদান গাজা, লেবানন, সিরিয়া এবং ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতির ওপর উদ্বেগের কথা উল্লেখ করে উভয় দেশই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। বৈঠকে ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে বলে জানান। এছাড়াও চলমান পারমাণবিক আলোচনার সময় তেহরানের প্রতি আঙ্কারা সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, ইরানকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তার সমস্যাগুলো সমাধান করতে হবে। তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তুর্কির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য এবং জ্বালানি শীর্ষ প্রাধান্য এবং আজ আমরা আবার দেখতে পেলাম যে আরও অনেক কিছু করার আছে। তুরস্ক এবং ইরানের মধ্যে দেশগুলির দীর্ঘস্থায়ী সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পক্ষগুলি সীমান্ত দক্ষতা উন্নত করতে, সীমান্ত গেটের সংখ্যা বৃদ্ধি করতে এবং সরবরাহ এবং পরিবহন প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে। আমাদের দেশে বিশাল জনসংখ্যা, ঘনিষ্ঠ সম্পর্ক এবং উচ্চ বাণিজ্য রয়েছে, তবে আমাদের বাণিজ্য আরও কার্যকর হওয়া দরকার। তেল আবিব তাদের সম্প্রসারণবাদী নীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ফিদান। গাজায় শান্তিবিরতি এবং তা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার উপর জোর দেন তিনি। ফিদান ও আরাকচির মধ্যে বৈঠকে তুরস্ক ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ হয়। তাছাড়া সিরিয়া, লেবানন এবং পাকিস্তান আফগানিস্তান চলমান উত্তেজনা নিয়েও আলোচনা করেন দুই নেতা। দুর্নীতির মামলায় নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ। চলমান দুর্নীতির মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পূর্ণ ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করার পর তেল আবিব জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার 30 নভেম্বর রাতে প্রেসিডেন্ট আইজাক হারজোগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো ইসরায়েলি বিক্ষোভ করে। 76 বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের 3টি মামলায় বিচারাধীন। চলমান এসব মামলায় দোষ স্বীকার বা কোনো ধরনের অনুশোচনা না করে ক্ষমার আবেদন করার কয়েক ঘণ্টা পরেই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নামাল আজিম সহ অনেকে অংশ নেন। একজন বিক্ষোভকারী গৈদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে প্রতিবাদ জানান। বিশিষ্ট সরকারবিরোধী আন্দোলনকর্মী শিকমা ব্রেসলার বলেন, তিনি কোনো দায়ভার না নিয়ে দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার কোনো মূল্য না দিয়ে বিচার বাতিল করতে চাইছেন। ইসরায়েলের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে,
নেতানিয়াহু ইসরায়েলের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন। তার আইনজীবীরা প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো এক চিঠিতে বলেন, প্রধানমন্ত্রী এখনও বিশ্বাস করেন আইনি প্রক্রিয়ার ফল হবে বেকসুর খালাস। নিজ দল লিকুড পার্টির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আজ আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি দেশের মঙ্গল কামনা করেন যে কেউ এই উদ্যোগকে সমর্থন করবেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজুগের কার্যালয়ে রোববার নেতানিয়াহুর এই অনুরোধ পাওয়ার কথা জানিয়ে আইনজীবীদের পাঠানো চিঠিটি প্রকাশ করে। এর আগে গত মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন। এবার বিক্ষোভে উত্তাল ফিলিপাইন। সম্প্রতি নেপাল, পূর্ব তিমুরের পর এবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ট্রিলিয়ন পেসো কেলেঙ্কারি ও ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবিতে রবিবার ৩০ নভেম্বর রাজধানী ম্যানিলায় লাখো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কিলুসাং বায়ান কন্ত্রা কোরাকোড বা পিপলস মুভমেন্ট এগেনস্ট করাপশন আয়োজিত এই মিছিলে লুনেটা পার্ক থেকে প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা। অনেকেই মার্কোস ও উপরাষ্ট্রপতি সারা দুতার্তের কুমির সদৃশ্য একটি প্রতিকৃতি বহন করেন। এই বিক্ষোভে অংশ নেয় ২০,০০০-এর বেশি মানুষ, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন লুনেটা ন্যাশনাল পার্ক থেকে প্রেসিডেন্টের কার্যালয় মালাকানাং প্যালেসের দিকে মিছিল যাত্রা শুরু হয়। বিক্ষোভকারীরা মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দোতার্তের কুমিরাকৃতির কুশপুত্তলিকা করাপ্ট কোডাইল বহন করে দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে মার্কোস রিজাইন, জেই লল দ্য করাপ্ট সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। ফিলিপাইনে দুই শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও শত শত মানুষের মৃত্যুর পর সরকারের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে ক্ষোভ জোরদার হয়। অভিযোগ রয়েছে এসব প্রকল্পের জন্য বরাদ্দ বিপুল অর্থের বড় অংশই মিলেছে রাজনৈতিক মহলের ব্যক্তিগত পকেটে। অনেক প্রকল্প হয় ভুয়া, নয়তো অকার্যকর। এর দায় এড়াতে না পেরে শীর্ষ পর্যায়ের দুই মন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন। একই কেলেঙ্কারিতে অভিযুক্ত সাবেক সাংসদ সদস্য জালদিকো দাবি করেন, প্রেসিডেন্ট মার্কোস নিজেই তাকে $১৭০ কোটি বরাদ্দ দিতে বলেছিলেন সন্দেহজনক ভুতুরে প্রকল্পের জন্য। তিনি আরও জানান, ২০২৪ সালে তিনি ব্যক্তিগতভাবে ১০০ কোটি পেসো নগদ অর্থভাড়া সুটকেস প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছে দিয়েছিলেন। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, অনলাইনে যে কেউ যে কোনো দাবি করতে পারেন, প্রমাণ থাকলে দেশে এসে তা দেখান। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট উত্তরাধিকার সূত্রে দুর্নীতি ও পরিবারতন্ত্রের প্রতীক হওয়ায় জনগণের ক্রোধ এখন ব্যক্তিমুখী হয়েছে। ২১ বছর বয়সী ছাত্র ও বিক্ষোভকারী ম্যাট ভিলানুয়েভা বলেন, তারা আমাদের নির্বোধ ভাবে, ন্যায় বিচার চাইলে আমাদের রাস্তায় নামতেই হবে। এদিকে ক্যাথলিক চার্চের সমর্থনে মূলধারার বিরোধী দল ম্যানিলার ঐতিহাসিক ইডিএসএ অ্যাভিনিউতে আলাদা সমাবেশ আয়োজন করে ট্রিলিয়ন পেসো মার্চ নামে। তারা প্রথমে শুধু ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের পদত্যাগ দাবি করছে। এ সমাবেশে প্রায় ৫,০০০ মানুষ অংশ নেয়। বিক্ষোভ ঠেকাতে ম্যানিলা জুড়ে ১২,০০০ পুলিশ মোতায়েন করে প্রশাসন। প্রেসিডেন্টের কার্যালয়ের সব প্রবেশদ্বার কন্টেইনার ভ্যান ও কাঁটাতার দিয়ে অবরুদ্ধ করা হয়। কেবিকের মিছিল প্যালেস থেকে মাত্র ১ ব্লক দূরে এসেই থামে। সেখানেই কুশপুত্তলিকা ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এই দুর্নীতি কেলেঙ্কারিতে তদন্ত করছে স্বাধীন কমিশন ফর ইনফ্রাস্ট্রাকচার, যেখানে অন্তত ৯,৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প অনিয়মের সন্দেহ চিহ্নিত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ২০২৩ থেকে এখনও পর্যন্ত ১৫০টাধিক বিলিয়ন পেসোর প্রকল্পের টাকা সম্ভবত দুর্নীতিতে হারিয়ে গেছে।